গংসাং ক্রিয়েচার ড্রামাটির প্রথম সিজনে আমরা একটি প্রাণঘাতী এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে পেরেছিলাম, যে এক্সপেরিমেন্টের ফলে মানুষ মনস্টারে পরিণত হতো। সিজন 1-এর শেষে আমাদের জন্য অনেকগুলো টুইস্ট রাখা হয়েছিল। এই জন্য আজকে গংসাং ক্রিয়েচারের সিজন 2 নিয়ে হাজির হলাম সব টুইস্ট রিভিল করতে। তোমরা যদি সিজন 1 দেখে না থাকো তাহলে আগে সেটি দেখে নিও, আর এরপর এটি দেখতে শুরু করো। সিজন 1-এর লিংক আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক। গল্পটি শুরু হয় বর্তমান সময়ের কোরিয়ার রাজধানী সিওলকে দেখিয়ে। আমরা বর্তমান সময়ের আধুনিক সব প্রযুক্তি আর আধুনিক সিওল শহরকে দেখে বুঝতে পারি যে এই ড্রামাটি বর্তমান সময়কে কেন্দ্র করে বানানো হয়েছে। অর্থাৎ সিজন 1 ছিল 1948 সালকে কেন্দ্র করে, আর সিজন 2 হলো বর্তমান সময়কে। তো আমরা ব্যস্ত শহর সিওল আর এখানকার ব্যস্ত মানুষদের দেখতে পাই। এরপর আমরা একজন ব্যক্তিকে একটি বারে আসতে দেখি। বারটেন্ডার তার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলে সে বলে, আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছি। আমার ছেলে 10 দিন ধরে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলাটি তখন চেয়কের কাছে লোকটির ছেলের ছবি পাঠিয়ে দেয়। আর এই ঘটনা দেখে আমরা বুঝতে পারি চেয়ক এখনো হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে দেওয়ার কাজ করে। কিন্তু চেয়ক এখনো কি করে জীবিত সেটা গল্পের মাঝেই জানতে পারবো। আর অন্যদিকে আমাদেরকে একটি ফাইটের দৃশ্য দেখানো হয়, যাদের ফাইট দেখে মনে হচ্ছিল যে তারা কোনো স্বাভাবিক মানুষ নয়। এবং এই ফাইটে হেলমেট পরা কেউ একজন ব্রিজ থেকে নিচে পড়ে আহত হয়ে যায়। সে মারা গেল কিনা বিষয়টা দেখতে ক্যাপ্টেন কুরোকো নামক একজন ব্যক্তি সেখানে আসে। সে তার হেলমেট খুললে আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, এটা হলো তেসাং। কুরোকো তাকে মেরে ফেললে হঠাৎই তেসাং এর ঘুম ভেঙে যায়। অর্থাৎ সেই সবকিছু সে স্বপ্ন দেখছিল, যা সে প্রায়ই দেখে থাকে। সকালে ঘুম ভাঙলে সে স্বপ্নটা নিয়েই ভাবছিল। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে তেসাং এর ঘাড়ে একটি বড় সার্জিক্যাল সেলাই আছে, যেটার কারণ আমরা গল্পের মাঝেই জানতে পারবো। এরপর আমরা তার বন্ধু বোগাংকে দেখতে পাই। আর এখানেই আমরা বুঝতে পারি যে আমরা যাকে তেসাং ভাবছি সে আসলে তেসাং নয়, তার নাম হলো ওজে। তারা দুজনে মিলে একটি ছোট্ট কোম্পানি চালায়। তাদের কাজ ছিল প্রাইভেট ডিটেকটিভদের হয়ে বিভিন্ন তথ্য, যেমন ছবি, ভিডিও, এগুলো লুকিয়ে লুকিয়ে সংগ্রহ করে ওপর মহলে পাঠানো। এদিকে আমরা একটি মোটেলে সেই ছেলেটিকে দেখতে পাই যার বাবা তার খোঁজ করছিল। তার টেবিলে আমরা নাজিনের স্কেচ দেখতে পাই। কোনো এক কারণে সে অনেক ভয় পেয়েছিল এবং এখানে লুকিয়েছিল। এদিকে চেয়ক ওই ছেলেটির লোকেশন খুঁজে পেয়ে গিয়েছিল। ছেলেটি সেখানে হঠাৎ কোনো কিছুর উপস্থিতি টের পেয়ে অনেক ভয় পেয়ে যায়। পরেই কোথাও থেকে নাজিন এসে তাকে নৃশংসভাবে হত্যা করে। এদিকে ওজেও সেই রুমের সামনে আসে ছেলেটার ছবি তুলতে। আর ওইদিকে রুমের মধ্যে চেয়ক এসে দেখে ছেলেটিকে কেউ আগেই মেরে ফেলেছে। টেবিলে সে নাজিনের স্কেচও দেখতে পায়, যা দেখে সে অবাক হয়ে যায়। ওজে কোনো সাড়া না পেয়ে রুমের মধ্যে ঢুকে যায়, যার কারণে চেয়ক তার ওপর হামলা করে দেয়। চেয়ক নাজিন হওয়ায় ওজে কোনোভাবেই তার সাথে পেরে ওঠে না। অন্ধকার থাকায় তারা কেউ কাউকে দেখতেও পায় না। আর আমরা তো গত সিজনে দেখেছিলাম যে চেয়কের মা চেসিন তাকে নাজিন দিয়েছিল। তো চেয়ক ওজেকে মেরে পালিয়ে যাওয়ার সময় ওজে সামান্য আলোতে তাকে দেখতে পায়, কিন্তু তাকে চিনতে পারে না। চেয়ক এক লাফ দিয়ে বাইরে পালিয়ে গেলে ওজে এই ঘটনা দেখে একদম শকড হয়ে যায়, কারণ এত উপর থেকে পড়ে একটা মানুষ হঠাৎ কোথায় গায়েব হয়ে যেতে পারে। এরই মধ্যে বোগাং সেখানে চলে আসে। তারা সবাই লাশ দেখে ভয় পেয়ে যায়। মোটেলের ম্যানেজার এসে বলে, তোমরা এই রুমে কি করছো? ওজে বলে, তুমি তো বলেছো 608 নম্বর রুমে আসতে। লোকটি বলে, আমি 608 বলিনি, 809 বলেছিলাম। ওজে লেখাটা উল্টিয়ে দেখে লোকটি ঠিকই বলেছিল। তখন মোটেলের ছাদে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই। সে ওপর থেকে চেয়ককে ফলো করছিল। এক লাফে চেয়ক একটা দেওয়াল পার হলে সে ব্যাপারটা দেখে হাসতে থাকে। অর্থাৎ সে বুঝতে পেরেছে যে চেয়ক কোনো সাধারণ মানুষ নয়। এদিকে ক্যাপ্টেন কুরোকোর কাছে ওই ছেলেটিকে মেরে ফেলার খবরটি পাঠানো হয়। ছেলের এমন বিভৎস মৃত্যু দেখে লোকটা অনেক কষ্ট পায়, যার কারণে সে আবারও ওই বারে গিয়ে তার ছেলের হত্যাকারীকে খুঁজে বের করার সুপারিশ দেয়। এরপর ওজে আর বোগাংকে পুলিশ ইন্সপেক্টর জেরা করে। ওজে বলে যে ওই মেয়েটি একজন প্রফেশনাল ফাইটার ছিল, সে কোনো সাধারণ মানুষের মতো ফাইট করছিল না। আমি তার সাথে কোনোভাবে পেরে উঠছিলাম না। পুলিশ বলে তারা ওই রুমে ওজে ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পায়নি। যদি প্রমাণ না হয় যে সেখানে অন্য কেউ ছিল, তাহলে ওজেকেই দোষী সাব্যস্ত করা হবে। ওজে তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং তাদের ট্যাবে করা
মেয়েটির ভিডিও দেখায়, কিন্তু পুলিশ ইন্সপেক্টর তাদেরকে এইসব ইনলিগাল ফিল্মিং নিয়ে ভয় দেখাতে থাকে। ও যে বলে, আপনার আমাদের এইভাবে ভয় দেখানোর পিছনে নিশ্চয় কোনো কারণ আছে, আপনার কি চাই সেটা আমাদেরকে বলুন। তখন পুলিশ ইন্সপেক্টর তাকে বলে, মেয়েটিকে খুঁজে বের করো, ক্রাইম সিনে একমাত্র তুমিই ছিলে, এটাই একমাত্র প্রমাণ যে মার্ডারটা তুমি করেছো। কিন্তু তুমি যেহেতু বলছো যে তুমি মার্ডার করনি, তাই আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, কয়েকদিনের মধ্যে তাকে খুঁজে বের না করলে তোমাকে জেলে পাঠানো হবে। ওজের কাছে তখন মেয়েটিকে খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ডিটেকটিভ জিসু ইন্সপেক্টর ইউকে জিজ্ঞেস করে, তারা দুজন সাধারণ ব্যক্তি হয়ে কিভাবে একজন সাইকো কিলারকে খুঁজে বের করবে। সে বলে, 2 মাস আগে আমরা একজন সাইকো কিলারকে ধরেছিলাম, তোমার কি মনে আছে, যাকে আমি 3 বছরেও ধরতে পারিনি, কিন্তু তারা দুজনেই ওই কিলারকে ধরতে আমাকে সাহায্য করেছিল। এরপর আমরা চিয়োককে দেখি, সে ওই ছেলেটির ডায়েরিটা নিয়ে এসেছিল এবং সেখানকার স্কেচ দেখছিল। চিয়োক এইসব দেখে কিছুই বুঝতে পারে না। বাড়ির ওই মহিলাটি তাকে এইবারে ওই ছেলেটির হত্যাকারীকে খুঁজে বের করার কাজ দেয়। এদিকে ও যে চিয়োককে খুঁজে বের করার কাজ শুরু করে দেয়। বুগাং তাকে এইসব থেকে দূরে থাকতে বলছিল এবং দেশের বাইরে চলে যেতে বলছিল, কিন্তু ও যে বলে, তখন আমি গ্লোবালি ওয়ান্টেড হয়ে যাব, আমি কিছুই করিনি তো পালাবো কেন। সে বলে, যে করেই হোক আমাকে 10 দিনের মধ্যে মেয়েটিকে খুঁজে বের করতেই হবে, না হলে আমি মার্ডার কেসের আসামি হয়ে যাব। তখন আমরা বুগাং এর দাদুর ছবি দেখে বুঝতে পারি বুগাং আসলে তেসাং এর বন্ধু জুনের না। তাদের যত কন্ট্রাক্টর ছিল তারা তাদের সবার কাছেই চেয়কের ছবি পাঠিয়ে দেয়। এদিকে চেয়ক সেদিনের ওই মোটেলের সিসিটিভি ফুটেজগুলো দেখছিল, কারণ সে ওই ছেলেটির হত্যাকারীকে খুঁজে বের করার কাজ নিয়েছে। আর তখনই হঠাৎ সে ওজেকে দেখে অবাক হওয়ার পাশাপাশি ইমোশনাল হয়ে যায়। এরপর সে কল করে বলে যে সে কাজটা করতে রাজি, তবে অপরাধীকে ধরে সে পুলিশের কাছে দিয়ে দিবে। চেয়কের হাতে আমরা সাংয়ের দেওয়া সে ব্রেসলেটটা দেখতে পাই। আর এদিকে ওজেও চেয়কের খোঁজ পেয়ে ছুটে আসে তাকে ধরতে। রাতের বেলা সে চেয়ককে ফলো করছিল। চেয়কও বুঝতে পেরে পেছন থেকে তাকে অ্যাটাক করে আর জানতে চায় সে কে, কেন তাকে ফলো করছে। ওজে তখন তার সাথে কথা বলতে চাইলে চেয়ক তার ছুরিটা নামিয়ে ফেলে, আর তখনই ওজে তার উপরে হামলা করে বসে। আর আগের বারের মতো এবারও তাদের প্রথম দেখাটা ফাইটের মধ্যে দিয়েই হয়। তখন মৃদু আলোতে চেয়ক ওজেকে দেখতে পায় আর তাকে তেসাং মনে করে তাকে তেসাং বলে ডাকতে থাকে। সে তাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে আর বলে, বুঝতে পারছি না আপনি এই যুগে কিভাবে চলে আসলেন। ওজে তার এইসব কথার কিছুই বুঝতে পারে না। চেয়ক নাজিন বলে এখনো জীবিত আছে, কিন্তু এতগুলো বছর পরেও তেসাং বা ওজে কিভাবে জীবিত রয়েছে। এরপর আমরা অতীতের ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং চেয়ককে দেখতে পাই। সেদিন রাতে চেয়ক যখন মারা যাচ্ছিল, ঠিক ওই সময় পানির মধ্যে চেসিন তার নাজিন চেয়ককে দিয়েছিল। এরপর তার জ্ঞান ফিরলে সে কোনো রকমে পানি থেকে উঠে আসে। আর এরপর দেখি চেয়ক একটি বাড়িতে ঢুকে সবাইকে মেরে তাদের রক্ত পান করেছে। হুশ ফিরলে তার হাতে রক্ত দেখে সে অবাক হয়ে যায়। বাচ্চা দুটোকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। বাচ্চাদের থেকে সে জানতে পারে যে সে এখানকার সবাইকে মেরে রক্ত খেয়েছে। এই কথা শুনে সে কান্না করতে থাকে, কারণ সে এতগুলো নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে। বাইরে বেরিয়ে দেখে সে শুধু ওই পরিবারের সদস্যদেরই না, বরং গ্রামের প্রত্যেকটা মানুষকে মেরে রক্ত খেয়েছে। আর এরপরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে কোরিয়া স্বাধীন হয়ে যায়। সেদিনও চেয়ক দূর থেকে তেসাংকে দেখছিল। সে আর কোনোভাবেই তেসাং এর সামনে যেতে পারবে না, কারণ সে এখন তেসাং এর জন্য সবচেয়ে বড় বিপদ। ব্যাকগ্রাউন্ডে চেয়ক বলে, বুঝতে পারছি না এতদিন পর সেই ঘটনাগুলো আবারও কেন পুনরাবৃত্তি হচ্ছে, আর আপনি কিভাবে এখানে আসলেন। তখন ওজে তাকে বলে, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, তুমি যাকে খুঁজছো সে আমি নই, আমি না তোমাকে চিনি আর না তাকে। ওজে বলে, তার নাম ওজে, সে কোনো তেসাংকে চেনে না। এই শুনে চেয়ক অবাক হয়ে যায়, কারণ এতটা চেহারার মিল কি করে হতে পারে। আমাদের কাছে এখনো পরিষ্কার হয় না এটাই তেসাং নাকি তেসাং এর পুনর্জন্ম। তখন চেয়ক চলে যাওয়ার সময় ওজে তাকে জিজ্ঞেস করে, সেদিন রাতে তুমি গিহুনকে কেন মেরে ফেলেছ। চেয়ক বলে, আমি তাকে মারিনি। ওজে বলে, সেখানে তুমি আর আমি ছাড়া কেউ ছিল না, এটা বলো যে তুমি ওখানে কি করতে গিয়েছিলে। চেয়ক বলে, আমি ওখানে গিহুন নামের একজন হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজতে গিয়েছিলাম। ওজে তখন তাকে বলে, পুলিশের কাছে তোমারও ফুটেজ রয়েছে, আমরা ফাঁসলে দুজন একসাথে ফাঁসবো, তাই চলো দুজন একসাথে অপরাধীকে ধরা যাক। চেয়ক তার সাথে কাজ করতে রাজি হয় না আর বলে, তুমি যদি অপরাধীকে ধরে ফেলো তবুও কিছুই করতে পারবে না। এই বলে সে চলে যায়। এদিকে আমরা চেয়কের রুমে সেই সংজু নামের ছেলেটিকে দেখতে পাই, যে সেদিন ছাদ থেকে তাকে দেখছিল। আর তার বাম চোখটা দেখে
আমরা অনুমান করতে পারি যে এটাই হলো মিয়ংজার জন্ম দেওয়া সেই শিশু সন্তান। সংজু এখানে তেসাং এর একটা স্কেচ দেখে আরো অবাক হয়ে যায়। ও যে বাড়ি এসে বুগাংকে জিজ্ঞেস করে সে কোনো তেসাংকে চিনে কিনা, যা শুনে বুগাং কিছুটা থতমত খেয়ে বলে সে এই নাম প্রথমবারের মতো শুনছে। এরপর আমরা ক্যাপ্টেন কুরুকোকে দেখতে পাই। তাকে আমরা জনসাং নামের একটি বায়োটেক কোম্পানিতে প্রবেশ করতে দেখি। আর এরপর আমরা আন্ডারগ্রাউন্ডে তাদের বেসমেন্ট দেখে বুঝতে পারি যে তারা ওই এক্সপেরিমেন্ট বন্ধ তো করেইনি, বরং সেটি আরো আধুনিকতার সাথে পরিচালনা করছে। তারা তখনও পর্যন্ত নাজিনকে বশ মানানোর জন্য সবার গোপনে ইলিগালি এই এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। এরপর আমরা এই কোম্পানির চেয়ারম্যানকে দেখতে পাই। সে কুরুকোর উপরে অনেকটা রেগেছিল, কারণ তারা এখনো নাজিনকে বশ মানাতে পারছে না। চেয়ারম্যান তাকে বলে এইভাবে বারবার ফেল হতে থাকলে তার পরিণতি ভালো হবে না। তখন আমরা দেখি এই চেয়ারম্যান আসলে ক্যাপ্টেন কাটোর বংশধর। এদিকে চেওক তার অ্যাপার্টমেন্টে এসে বুঝতে পারে যে এখানে কেউ এসেছিল। তখনই তার কাছে তেসাং এর সেই স্কেচের ছবি পাঠানো হয়। বারটেন্ডার মিস না তাকে মেসেজ করে বলে ছবির ব্যক্তিকে খুঁজে বের করতে। সেখানে আমরা সংজুকে দেখে বুঝতে পারি যে সেই এই সুপারিটা দিয়েছে। চেওক এই মেসেজ দেখে তাড়াতাড়ি ওই বারের দিকে যেতে থাকে, কারণ ওই স্কেচটা তো তার কাছেই ছিল। এদিকে সংজু মিস নার কাছ থেকে চেওকের ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে চায় না। সে চেওককে সতর্কবার্তা দিতে যাবে, কিন্তু তার আগেই সংজু তাকে মেরে ফেলে। এদিকে ডিটেকটিভ জিসু ওদের কাছে আসে এই কেসের বাকি ফাইল দিতে। আর তখনই জিসু নিউজে দেখতে পায় একইভাবে কিছুক্ষণ আগে আরো একটি মার্ডার হয়েছে, যার কারণে তারা দুজনেও সেদিকে আসতে থাকে। চেওক এসে দেখে মিস নাকেও ওই একইভাবে মেরে ফেলা হয়েছে। তখন তার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে, যে কলটা সংজু করেছে। সংজু তাকে জিজ্ঞেস করে জাং ওজেকে সে কিভাবে চেনে। চেওক বলে তাহলে তুমি মিস নাকে মেরে ফেলেছো, আমি তোমাকে ছাড়বো না, সাহস থাকলে বলো তুমি এখন কোথায় আছো। তখন চেওক কোলাহলের আওয়াজ শুনে বুঝতে পারে যে সংজু এখানেই আছে। সে ওপর থেকে সংজুকে দেখে ফেলে। তখনই সেখানে ওজে আর জিসু চলে আসে। সংজু বুঝতে পারে চেওক তাকে দেখে ফেলেছে, তাই সে পালাতে শুরু করে। তখন ওজে উপরে চেওককে দেখতে পায় এবং সে দেখে 1 সেকেন্ডের মধ্যে চেওক নিচে নেমে এসেছে এবং সে কাউকে ফলো করছে। এর জন্য সেও তখন চেওকের পিছু নেয়। অনেকক্ষণ ধাওয়া করার পর চেওককে সংজু একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং সংজুর চলার গতি এত ফাস্ট ছিল যে তাকে দেখাই যাচ্ছিল না। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সংজু চেওকের থেকেও অনেক বেশি শক্তিশালী নাজিন ছিল, সে তার সাথে পেরে উঠছিল না, কিন্তু চেওক তাকে ধরেই ফেলে আর জিজ্ঞেস করতে থাকে সে কে আর কেন ওই মানুষগুলোকে সে হত্যা করলো। তখনই সংজু চেওকের পেটের মধ্যে তার সুরগুলো দিয়ে স্ট্যাব করে দেয়। আর এইখানে আমরা বুঝতে পারি যে সংজু একদম ভিন্ন ধরনের একটা নাজিন। সে নিজের রূপ পরিবর্তন করতে পারে, অর্থাৎ সে মানুষ থেকে মনস্টার হতে পারে। সে আবারও চেওকের উপর হামলা করতেই যাবে, কিন্তু তখনই ওজে এসে তাকে থামিয়ে দেয়। আর কোনো এক কারণে সংজু ওজেকে দেখে অবাক হয়ে যায় এবং সে ওখান থেকে উধাও হয়ে যায়। ওজে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করে। তখন চেওক সেন্সলেস হয়ে যায় আর সে স্বপ্নে তেসাংকে দেখতে পায়। ওজে তাকে হসপিটালে নিয়ে আসে। তার বারবার মনে হচ্ছিল এই মেয়েটি তার অনেক আপন। চেওকের ব্রেসলেটটা পরে গেলে সে ওটা কুড়িয়ে নেয়। এদিকে কুরুকোর কাছে খবর আসে যে ইদানিং অদ্ভুতভাবে মানুষকে কেউ হত্যা করছে, যাদের মস্তিষ্ক খেয়ে ফেলা হচ্ছে। কুরুকো বুঝতে পারে যে এইসব সংজুর কাজ, তাই সে সংজুকে ডেকে পাঠায়। কুরুকো রেগে তাকে প্রচন্ড মারধর করে আর তাকে বলে আজকের পর থেকে নিজের মন মতো চলতে পারবি না। সংজু বলে আর কতদিন আমরা এইভাবে লুকিয়ে জীবনযাপন করব, আমাদের শক্তির মাধ্যমে আমরা যেমন খুশি তেমন ভাবে চলতে পারি। কুরুকো বলে যদি তুমি তোমার শক্তিকে কন্ট্রোল করতে না পারো তাহলে এর কোনো ফায়দা নেই। এসব দেখে বুঝতে পারি কুরুকোও একজন নাজিন, এবং শুধু তাই নয় তাদের এখন বিশাল নাজিন বাহিনী রয়েছে। কুরুকো তাকে চুপচাপ কোথাও লুকিয়ে পড়তে বলে যতদিন না তার কেসগুলো ধামাচাপা দেওয়া যায়, না হলে এরপরে তাকে চেয়ারম্যানের সম্মুখীন হতে হবে। এদিকে হসপিটাল থেকে চেওক উধাও হয়ে যায়। ডক্টর ওজেকে বলে মেয়েটি হয়তো পালিয়ে গিয়েছে, যা শুনে সে অবাক হয়ে যায়। এই অবস্থায় কোনো সাধারণ মানুষ কি করে পালাতে পারে। এরপর ওজে চেওকের অ্যাপার্টমেন্টে আসে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। যাই হোক, এরপর ওজে তাদের পরিচিত এক বৃদ্ধা মহিলার সাথে দেখা করতে আসে এবং তাকে কিছু টাকা দিয়ে বলে তার নাতির জন্য নতুন জামা কিনে দিতে। মহিলাটি বলে তার নাতি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এমনকি একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরিও পেয়েছে। তখন সে ওজেকে ভুলে তেসাং ডেকে ফেললে ওজে এই নাম শুনে অবাক হয়ে যায় আর তার কাছ থেকে তেসাং সম্পর্কে জানতে চায়, কারণ এই নামে চেওকো তাকে ডেকেছিল। এদিকে দেখি চেওক কোথাও লুকিয়েছিল। সে রক্তপিপাসু হয়ে উঠেছিল, তার প্রচন্ড ইচ্ছা করছিল মানুষের রক্ত খেতে, কিন্তু আমরা দেখি
সে প্রচন্ড পরিমাণে পানি পান করছে আর তার রক্ত পিপাসা মেটাচ্ছিল। একে তো সে নাজিম, তার উপরে সে অনেকটা ঘায়েল। রাস্তায় মানুষ দেখতে পেয়ে সে কল্পনা করে মানুষকে মেরে রক্ত খাওয়ার, কিন্তু সে এটা করতে পারে না। এতদিনে সে তার নাজিমকে কন্ট্রোল করে ফেলেছিল। বাড়ি এসে তাড়াতাড়ি সে অ্যান্টিডোট নেয়। তখনই সে দেখে তেসাং এর দেওয়া ব্রেসলেটটা সে হারিয়ে ফেলেছে। এজন্য সে অনেক কষ্ট পায় এবং চিৎকার করে কান্না করতে থাকে। এরপর এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছিল। তখনই সে ওজের বিজনেস কার্ডটা দেখতে পায়। সে ওখানে ওজের ঠিকানাটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই ঠিকানাতেই তেসাং থাকতো। এরপর সে ওই বাড়ির সামনে এসে দাঁড়ায়। এদিকে ওজে বাড়ি এসে বুগাংকে জিজ্ঞেস করে, আমি শুনলাম এখানে একটা পাউন্ড শপ ছিল যার নাম ছিল হাউস অব গোল্ডেন ট্রিজার, যেটার মালিক ছিল তেসাং নামের এক ব্যক্তি। ওজের মুখে এই সব শুনে বুগাং এর হেঁচকি উঠে যায়। ওজে তাকে জিজ্ঞেস করে, গত বছর যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কি তুমি আমাকে সবকিছু বলেছিলে? এমন কিছু কি আছে যা আমার জানা দরকার? বুগাং বলে, এরকম কিছু নেই, তোর যা যা জানা দরকার সবকিছুই আমি তোকে বলেছি। ওজে বলে, অ্যাক্সিডেন্টের আগের কথা আমার কিছুই মনে নেই। আমি নিজের ব্যাপারে অতটুকুই জানি যতটুকু তুমি আমাকে বলেছ। অ্যাক্সিডেন্টের আগে আমি কে ছিলাম আমি জানি না। বুগাং বলে, ওজে তুই কি আমাকে বিশ্বাস করিস? আর তুই কি মানিস যে এই পৃথিবীতে তোর জন্য সবচেয়ে বেশি চিন্তা হয় আমার? ওজে বলে, অবশ্যই মানি। বুগাং বলে, তাহলে আমার কথা শোন, তোর এই জীবনটা অ্যাক্সিডেন্টের আগের জীবনের থেকে অনেক ভালো। ওজে বলে, তবুও আমি জানতে চাই আমার সাথে কি হয়েছিল, কেমন ছিল আমার অতীত, আমাকে বলো আমি কেমন মানুষ ছিলাম। বুগাং বলে, উদ্দেশ্যহীন একটি কষ্টকর জীবন ছিল তোর। সবসময় উদাস এবং গম্ভীর হয়ে থাকতি, তুই হাসতে ভুলে গেছিলি, রাতে ঘুমাতেও পারতি না। তাই বলছি ওই জীবন সম্পর্কে যত কম জানবি তত তোর জন্য ভালো। ও যে এই সব শুনে অনেকটা কষ্ট পায়। তখন চেয়ক কল করে তার সাথে দেখা করতে চায়। সে দরজার বাইরেই দাঁড়িয়েছিল। ও যে দরজা খুললে চেয়ক বলে, তুমি একসাথে কাজ করার কথা বলেছিলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। ও যে তার শরীর কেমন আছে জানতে চাইলে চেয়ক বলে, কাজের কথা বলা যাক। ও যে বলে, তোমার নামটা এখনো জানা হয়নি, একসাথে কাজ করছি নামটা তো জানতেই পারি। চেয়ক বলে, আমি তোমার সাথে দুটি শর্তে কাজ করব। প্রথমত, আমাকে পার্সোনাল কোনো প্রশ্ন করবে না, আর দ্বিতীয়ত আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। তখন আমরা দেখি ডিটেকটিভ জিসু তাদের সব কথা শুনছিল, কারণ সে লুকিয়ে টেবিলের নিচে একটি স্পিকার লাগিয়েছিল। তখন চেয়ক তাকে ব্যাপারটা জানায় যে মিস না তাকে শেষবারের যে কাজটা দিয়েছিল সেখানে ওজেকেই খুঁজতে বের করতে বলা হয়েছে। তখন সে মিস নার ফোনে কল করে, কারণ ওই ফোনটা সংজু নিয়ে গিয়েছে। এদিকে আমরা সংজু আর ক্যাপ্টেন কুরোকোকে দেখি। সংজু কুরোকোকে বলে, আমাদের মতোই একজন নাজিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর তখনই চেয়ক তাকে কল করে। ও যে তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে খুঁজছো কেন, আর তুমি আমাকে কি করে চেনো? সংজু বলে, এর মানে মেয়েটি তোমার সাথেই আছে, এত মারার পরেও সে বেঁচে আছে, অর্থাৎ সে আমাদের মধ্যেকার একজন। ও যে বলে, আমাদের মধ্যেকার একজনের মানে কি? সংজু বলে, এমন ভাব করছো যেন কিছুই জানো না। ও যে বলে, আমি সত্যি কিছু জানি না, এজন্যই তো কল করেছি। সংজু তার কথার উত্তর না দিয়ে কল কেটে দেয় আর কুরোকোকে জানায় যে ও যে কল করেছিল। তখন সংজু মেসেজ করে দেয় যে সে তাদের সাথে দেখা করতে চায়। আমরা দেখতে পাই মেসেজটা কুরোকো করেছে। এরপর চেয়ক সেখানে একাই যেতে চাইলে ও যেও তার সাথে যেতে চায়। সে বলে, আরেকজনের জীবনকে বিপদে রাখার চেয়ে ভালো হয় আমি নিজেই এই বিপদের মুখোমুখি হব এবং প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তাই আমরা একসাথেই যাব। ওজের এসব কথা শুনে চেয়কের বারবার তেসাং এর কথা মনে পড়ে যায়। এদিকে ডিটেকটিভ জিসু ইন্সপেক্টর ইউকে সমস্ত কিছু জানিয়ে দেয়, এজন্য তারাও ব্যাকআপের প্রস্তুতি করে। এদিকে বুগাং কিছুতেই ওজেকে চেয়কের সাথে যেতে দিতে চায় না, কিন্তু ওজে উল্টে তাকেই তাদের সাথে যাওয়ার জন্য রাজি করে ফেলে। এরপর আমরা সেই বৃদ্ধা মহিলার নাতি ইয়োককে দেখতে পাই, যে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। ইয়োকের দাদি তার জন্য একটি নতুন স্যুট কিনেছিল। তখন আমরা দেখতে পাই ইয়োক জনসাং বায়োটেক কোম্পানিতেই চাকরি পেয়েছে। যাই হোক, এরপর ওজে আর চেয়ক সংজুর সাথে দেখা করার জন্য লোকেশনে পৌঁছে যায়। বুগাং তাকে আবারও নিষেধ করতে থাকে, কিন্তু ওজে তার কথা শোনে না। জায়গাটা একদম অন্ধকার ছিল। তারা দুজনে দুদিকে সংজুকে খুঁজতে থাকে, আর তখনই হঠাৎ নাজিনের দল তাদের উপর হামলা করে বসে। তাদের চলার গতি এত বেশি যে তাদেরকে দেখা যাচ্ছিল না। চেয়ক ওজেকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলে, আর সে নাজিনদের সাথে ফাইট করতে থাকে। এদিকে বাহির থেকে বুগাং বুঝতে পারে ভেতরে তারা হয়তো বিপদে পড়েছে, এজন্য সে ভেতরে যাবে। আর তখনই সংজু তার সামনে চলে আসে। অনেক কষ্টে চেয়ক ওজেকে নিয়ে একটি রুমের দরজা আটকে দেয়। একপাশে নিচে ময়লা আবর্জনা দেখে চেয়ক তাদেরকে বলে, এখান থেকে লড়াই শুধু আমার, তুমি থাকলে আমি ঠিকভাবে লড়াই করতে পারবো না। এই বলে সে ওজেকে লাথি মেরে ওপর থেকে নিচে আবর্জনার মধ্যে ফেলে দেয়। আর তখনই ওজের তার অতীতের কিছু কথা মনে পড়তে থাকে। গাড়ির কাছে এসে দেখে সংজু বুগাংকে মেরে আহত করে ফেলেছে। এদিকে চেয়ক নাজিনদের সাথে প্রচুর
ফাইট করতে থাকে। আর এতগুলো নাজিনও কিন্তু তার সাথে পেরে উঠছিল না, কারণ বুঝতে হবে আমাদের চেয়েও কিন্তু অনেক পুরানো একজন নাজিন, তার উপরে সে ছিল একজন প্রফেশনাল ফাইটার। সে সবাইকে মেরে যখন পালিয়ে যাচ্ছিল তখনই কেউ এসে তাকে প্রচন্ড গতিতে ছুঁড়ে ফেলে দেয়। আর আমরা জাম্বো টাইপের একজন নাজিনকে দেখতে পাই, আর তখনই তারা সেখানে নাইট্রোজেন রিলিজ করে দেয়। চেওক পালানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এদিকে বাইরে ওজে সংজুকে বলে, আমাদের দুজনকে তুই এত বেশি ভয় পেয়েছিস যে এতগুলো কুকুরকে নিয়ে এসেছিস। সংজু বলে, তোমার তো সার্জারি হয়েছিল তাই না? আমি তো শুধু দেখতে এসেছিলাম যে তুমি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো নাকি নাটক করছো। আর তখনই সংজু তার আসল রূপ ওজের সামনে প্রকাশ করে এবং তাকে প্রচুর মারতে থাকে। তখন আমরা দেখি বুগাং তখনও জীবিত ছিল। এদিকে সংজু ওজেকে প্রচুর মারে, কিন্তু সে ওজেকে একদম মেরে ফেলে না। আর তখনই সেখানে চেওককে আনা হয় এবং সংজু আবারও চেওকের পেটে স্ট্যাব করে দেয়। ওই মুহূর্তেও চেওক বারবার তেসাং এর নাম ধরে রাখছিল। ওজের তখন আগের স্মৃতি মনে পড়তে থাকে। সে চিৎকার করে তার জন্য কান্না করতে থাকে। আর তখনই সেখানে বুগাং ঝড়ের গতিতে একটা গাড়ি নিয়ে আসে। একটি স্মোক বোমা ফেলে তারা কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তখন জাম্বু তার লোকেদের তাদের পিছু করতে বললে সংজু বলে, এর কোনো দরকার নেই, তারা খুব শীঘ্রই বুঝে যাবে যে তারা কোন মুসিবত ঘাড়ে করে নিয়ে গেছে। এদিকে গাড়িতে হঠাৎ করে চেওক জেগে ওঠে। এমনিতেই সে ঘায়েল ছিল, তার উপরে আবারও তার উপরে হামলা হওয়ায় তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল, তাই সে রক্তপিপাসু হয়ে উঠেছিল। সে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে তাদেরকে গাড়ি থামাতে বললেও তারা থামায় না। উপায় না পেয়ে গাড়ির দরজা ভেঙে চলন্ত গাড়ি থেকে সে পালিয়ে যায়, যার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। চেওককে যেতে দেখে ওজে আবারও তার কাছে আসে এবং তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। চেওক বারবার তাকে বলতে থাকে তার থেকে দূরে থাকতে। চেওক বলে, চলে যাও এখান থেকে, না হলে আমার হাতে তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার উপর হামলা করার আগে এখান থেকে চলে যাও প্লিজ। আর তখন ওজে হঠাৎ করেই চেওককে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, জানি না তার জন্য আমার এত মায়া কেন কাজ করে। চেওক তখন শান্ত হয়ে যায়, তার রক্ত পিপাসাও চলে যায়। দুজনেই তখন প্রচন্ড কান্না করতে থাকে। আর এরপর ডিটেকটিভ জিসু স্পটে গিয়ে বুগাং আর ওজেকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করে। যিশু তাকে জিজ্ঞেস করে কাল রাতে ওখানে কি হয়েছিল, কেন ওই পুরানো বাড়িটাতে গিয়েছিল। ওজে বলে, বুগাং কোথায়? যিশু বলে, তার অবস্থা ক্রিটিক্যাল, সে এখন আইসিইউতে রয়েছে। ওজে যিশুকে তার হাত করা খুলে দিতে বলে, কারণ সে বুগাংকে দেখতে যেতে চায়। যিশু বলে, এটা সম্ভব নয়, কারণ ক্রাইম স্পটে আমরা তোমাদের এমন ভাবে পেয়েছি যেখানে মনে হয়েছে তুমি বুগাং এর উপর হামলা করেছো। হাতিয়ারের সাথে তোমার ফিঙ্গারপ্রিন্ট আর বুগাং এর চুল পাওয়া গিয়েছে। প্রমাণ হিসেবে আমাদের মনে হচ্ছে তুমি তাকে মেরেছো। ও যে এই সব শুনে অবাক হয়ে যায়। সে বলে, সে কেন বুগাং এর সাথে এমনটা করবে? তখন আমরা গতকালের ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ওজের বন্ধু বুগাং কোনো কারণে ওজের মাথায় আঘাত করেছে। আসলে বুগাং এই কারণে আঘাত করেছিল যেন ওজেকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আর সে বাইরে বেরিয়ে এসবের সাথে আবারও না জড়িয়ে যায়। এরপর যিশু বাইরে চলে গেলে আমরা দেখতে পাই সংজু ওয়ার্ড বয়ের ছদ্মবেশে ওজের কাছে আসে আর তাকে বলে যে সে তাকে সাহায্য করতেই এখানে এসেছে। ওজে তাকে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সংজু বলে, তুই ওই মেয়েটাকে পেতে চাস কিনা? ওজে তার কথা শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না। এদিকে যিশু ওজের কেবিনে এসে দেখে ওজে পালিয়ে গেছে। এর জন্য সে তাড়াতাড়ি ব্যাকআপ ডেকে নেয়। ওজে পালিয়ে যাওয়ার আগে আইসিইউতে বুগাংকে দেখতে আসে আর তাকে বলে, তুমি কেন এমনটা করলে বুগাং? অন্তত কারণটা আমাকে বলো। বুগাং এর তখন জ্ঞান ফিরে সে বলে, ওদের সাথে যেও না, এখনকার ওজে হয়েই বেঁচে থাকো। যা শুনে ওজে অবাক হয়ে যায় আর সে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা দেখি চেওককে একটি বেসমেন্টে বেঁধে রাখা হয়েছে। চেওকের ব্রেন স্ক্যান করে তারা পরীক্ষা নিরীক্ষা করছিল। চেওকের নাজিন ঠিক সেভাবেই প্ল্যান্ট হয়েছে যেমনটা সংজু তার মায়ের থেকে পেয়েছে। চেওক সেখানকার তালা ভাঙার চেষ্টা করছিল। তখন সে ওখানে একটি ছেলেকে দেখতে পায়। চেওক জানতে চায় সে কে আর এখানে কি করছে। আর আমরা দেখতে পাই এটা হিওক, সেই বৃদ্ধা মহিলার নাতি। তখন হিওক বলে, তাদেরকে বলা হয়েছিল যে তাদের উপর ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করা হবে আর এতে তারা 10 মিলিয়ন ওন পাবে। হিওক তাদের থেকে জানতে চায় এই এক্সপেরিমেন্ট সফল হলে কি সে নিজের পায়ে হাঁটতে পারবে কিনা। তারা জানায় যেটা সম্ভব। এরপর তারা সবাই ওই পানি পান করে ফেলে যার মধ্যে নাজিন ছিল। এরপর 10 মিলিয়ন তার দাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়, যা দেখে হিওকের দাদি বুঝতে পারে না যে এত টাকা কোথা থেকে আসলো। এদিকে প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারা মৃত্যুসম যন্ত্রণা ভোগ করছিল। এমনকি অনেকে এই কষ্ট সইতে না পেরে মারা যায় আর বাকিদেরকে এখানে বন্দি করে রাখা হয়। হিওক তখন কান্না করতে থাকে। চেওক হিওকের শরীরে নাজিন দেখে একদম শকড হয়ে যায়। তার কাল
কাছে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যায় যে এই এক্সপেরিমেন্ট বন্ধ হয়নি, সেটা এখনো চলছে। এদিকে ও যে তার বাড়িতে আসে, সে সব জায়গাতে তার অতীতের কিছু আছে কিনা দেখছিল, কারণ সে তার অতীতের সবকিছু জানতে চায়। অনেক খোঁজাখুঁজি করে সে বোগাংয়ের দাদুর একটা ছবি খুঁজে পায়, আর এর পেছনেই আরো একটি ছবি সে দেখতে পায়। আর এই ছবি দেখে সে অবাক হয়ে যায়। জুনের সাথে তার নিজের ছবি দেখে এইসবের কিছুই সে বুঝতে পারে না। তখনই তার মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। তখন সে দেখে মিস দাওয়াল, পেয়ং, মিস না সবাই তাকে ডাকছে ছবি তোলার জন্য। সে যেন আবারও অতীতে চলে যায়। সে আগের তেসাং সেজে খুশি মনে তাদের সাথে ছবি উঠায়। ওজের তখনও সব মনে পড়েনি। এরপর ওজের মনে পড়ে চেওক তার ঘরের দেওয়ালের সামনে কোনো কারণে দাঁড়িয়েছিল। দেওয়ালটা নকল এটা বুঝতে পেরে সে দেওয়ালটা ভেঙে ভেতরে চলে যায়। আর তখনই সেখানে সংজু চলে আসে। এদিকে তেসাং তার সেই স্বপ্নের পাউন্ড শপ হাউস অফ গোল্ডেন ট্রেজারে চলে আসে। সে পুরো সব ঘুরে দেখে, আর সেখানে সে চেওকের একটি স্কেচও দেখতে পায়, যেটা সে চেওকের খোঁজ করার জন্য বানিয়েছিল। আর তখনই সেখানে সংজু এসে তার উপর হামলা চালায়। সে তাকে প্রচন্ড মারতে থাকে এবং তাকে একদম ঘায়েল করে দেয়। এমনকি ও যে তাকে দেখতেও পারছিল না, তার এত বেশি স্পিড ছিল। তখনই ডিটেকটিভ জিসু সেখানে চলে আসে, আর সে বুঝতে পারে যে ভেতরে কিছু একটা চলছে। এদিকে কুরোকো চেওকের সাথে দেখা করতে আসে, আর তাকে জিজ্ঞেস করে সে কিভাবে রক্ত পান না করে বেঁচে আছে, আর বাইরে কি তার মতো আরো নাজিন আছে কিনা। চেওক বলে আগে এটা বলো যে এটা কি উনসং হসপিটাল কিনা। কুরোকো বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনসং হসপিটাল বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই জায়গাতেই নতুন একটি কোম্পানি শুরু হয়েছিল যার নাম জনসাং বায়োটেক কোম্পানি। এই কোম্পানির ফাউন্ডার কাটো আর লেডি মায়দা। কাটো মারা যাওয়ার পর তার বংশধর জিন সিং এই কোম্পানির বর্তমান চেয়ারম্যান। এই সব শুনে চেওক হতভম্ব হয়ে যায় আর বলে এর মানে ওইসব এখনো বন্ধ হয়নি, এটা সেই নরক। কুরোকো তখন তার প্রশ্নের উত্তর চায় আর জানতে চায় সে কে, কিন্তু চেওক কিছুই বলে না। এরপর তাকে ডেকে বাইরে নিয়ে যাওয়া হয়। আর এদিকে ওজেকেও সংজু এই কোম্পানিতে নিয়ে আসে, আর তাকে বলে যে মানুষটিকে আমি চিনতাম, আমি তার সাথে দেখা করতে চাই, হোক সেটা ওজে অথবা তেসাং। এদিকে চেওক বেসমেন্টে আগের মতোই সেটআপ দেখতে পায়, আর সে ওখানে একটি বড় পানির ট্যাঙ্ক দেখতে পায়। আর তখনই সেখানে লেডি মায়দা চলে আসে, অর্থাৎ লেডি মায়দাও নাজিন নিয়েছিল, আর তাকে এখানে দেখে চেওক কান্না করতে থাকে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। স্বাধীনতার 2 বছর পরে তেসাং এর কাছে কেউ একজন একটি চিরকুট রেখে যায়, আর তাকে মিস নার বারে দেখা করতে বলে। তেসাং তখনই তার সাথে দেখা করতে গেলে দেখতে পায় এটা লেডি মায়দা। মায়দা তখন বলে আমি চাই তুমি আমার থেকে ক্ষমা চাও, কারণ তুমি আমার এই অবস্থা করে দিয়েছো যেখানে আমি তোমাকে কখনোই ধোকা দিইনি। তেসাং বলে উনসং হসপিটালে যা হয়েছে এটার প্রতিশোধ নিতে আমাকে এটা করতেই হতো। মায়দা বলে আমি তোমাকে কখনোই শত্রু ভাবিনি, এমনকি মন থেকে সবসময় একজন বন্ধু ভেবে এসেছি। তেসাং বলে জরুরি নয় যে বন্ধুর থেকে আমরা যেটা পাই সেই জিনিসই আবার বন্ধুকে ফিরিয়ে দিতে হবে। বন্ধুত্বের অর্থ হলো একজন আরেকজনকে ভালোভাবে চেনা। আপনাদের রাজত্ব শেষ, তাই আমি বলবো আপনি আপনার দেশে চলে যান। এই বলে চলে যাওয়ার সময় দেখে লেডি মায়দা তার সাঙ্গপাঙ্গ নিয়েই এখানে এসেছে। এদিকে গোল্ডেন ট্রেজারেও তার গুন্ডারা সবার উপরে হামলা করে বসে। তারা কোনোভাবে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, আর এদিকে তেসাংও তাদের সবার সাথে লড়াই করতে থাকে। এদিকে অনেক চেষ্টা করেও তারা বাঁচতে পারে না। মিসেস দাওয়াল আর পেয়ংকে তারা হত্যা করে ফেলে। আর এদিকে তেসাং এত মানুষের সাথে কিছুতেই পেরে ওঠে না। তারা তাকে অনেকবার ছুরি দিয়ে স্ট্যাব করে ফেলে, আর এতে সে একদম ঘায়েল হয়ে যায়। মায়দা তখন বলে বন্ধুত্ব নিয়ে তুমি যেটা বললে সেটার মানে আমি বুঝতে পেরেছি। বন্ধু কিছু দিলে তাকেও কিছু দেওয়া উচিত অন্য কোনো উপায়ে। আর তখন আমরা তার হাতে নাজিনের জার দেখতে পাই, যার অর্থ হলো তেসাংকে নাজিন দিয়েছিল লেডি মায়দা, অর্থাৎ সে ওজে নয়, সেই তেসাং। এরপর তেসাং এর যখন জ্ঞান ফেরে সে দেখে মিসেস দাওয়াল ঘায়েল অবস্থায় পড়ে আছে, আর তখনই সে দেখে পেয়ং আর থমালকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যা দেখে সে শকড হয়ে যায়। সে তাদেরকে নামানোর অনেক চেষ্টা করে, সে প্রচন্ড কান্না করতে থাকে। তখন তার প্রচুর বমি হচ্ছিল, আর স্বাভাবিকভাবেই তেসাংকে যেভাবে মারা হয়েছিল তার বেঁচে থাকার কথা না। আর তখনই আমরা তার শরীরে নাজিন দেখে বুঝতে পারি লেডি মায়দা তার শরীরে নাজিন দিয়ে দিয়েছে। মিসেস দাওয়াল ওই অবস্থায় তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তেসাং মাথার যন্ত্রণায় প্রচন্ড চিৎকার করছিল, তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। মিসেস দাওয়াল তখন তাকে সাহায্যের জন্য আসলে আমরা দেখতে পাই তেসাং তার দিকে হাত বাড়িয়েছে রক্ত খাওয়ার জন্য, কিন্তু সে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে নেয়। তেসাং তাকে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে বললে মিসেস দাওয়াল বলে চিন্তা করো না, তুমি তো জানো আমি কি বলতে চাইছি। আর হয়তো তেসাং এখানে মিসেস দাওয়ালকে মেরে তার রক্ত খেয়েছে, যেটা আমাদেরকে দেখানো হয়নি। যাই হোক, এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে, আর আমরা লেডি মায়দাকে দেখি যার শরীরে
এখনো পোড়ার দাগ ছিল। এখন তোমরা বলতে পারো তার মুখ কি করে ঠিক হলো? হয়তো মুখে সে মাইক্রো সার্জারি করিয়েছে, যেহেতু এটা বর্তমান সময়। আবার হতে পারে নাজিনের জন্য তার শরীর রিজেনারেট হয়েছে। সে চেয়ককে বলে অনেকদিন পর দেখা হলো। চেয়ক বলে তুমি এখনো পর্যন্ত কি করে জীবিত আছো? মায়দা বলে যেই কারণে তুমি জীবিত আছো সেই কারণেই। তুমি জীবিত থাকলে আমি কেন নই? এত বছর কেটে গেছে আর তোমার কি একবারও মনে হয়নি যে আমাদের তোমার শুকরিয়া করা উচিত? তুমি ভালো করেই জানো যে তুমি শুধুমাত্র আমাদের জন্যই জীবিত আছো। চেয়ক তার এই কথায় হাসে। মায়দা বলে আর তেসাঙ্গো? চেয়ক বলে তুমি তার উপরেও এক্সপেরিমেন্ট করেছো? মায়দা বলে আমি তো শুধু তার উপরে দয়া করেছি বন্ধুত্বের খাতিরে। যা শুনে চেয়ক তার উপর অ্যাটাক করতে গেলে কুরুকো তাকে ধরে ফেলে। সে চিৎকার করে বলতে থাকে সে কেন এমনটা করলো, কেন তাকে এত বড় শাস্তি দিল। মায়দা বলে আমি শুধু তার উপরে দয়া করেছি। এরপর তাকে একটি রুমে বন্ধ করা হয়। কুরুকো মায়দাকে বলে আপনি তার উপর এক্সপেরিমেন্ট কেন করতে চান? সে বলে আমি তার উপর এক্সপেরিমেন্ট করতে চাই না, আমি শুধুমাত্র তার উপরে পুরানো প্রতিশোধ নিতে চাই। এদিকে চেয়ক তেসাংকে অন্য একটি রুমে পড়ে থাকতে দেখে চিৎকার করে তাকে ডাকতে থাকে। আর সে তো জানতেই পারলো যে ও যেই হলো তেসাং। তখন তেসাংও চেয়ককে দেখতে পায়। সংজু তখন তাকে বলে তো তুমি কি ভাবলে, আগের জীবনে ফিরে যাবে নাকি ধুকে ধুকে মরবে? তেসাং তখন বলে আগের জীবনে ফিরলে কি আমি তোমায় মারতে পারবো আর এই মেয়েটিকে বাঁচাতে পারবো? সংজু বলে হ্যাঁ হতে পারে। চেয়ক তখন চিৎকার করে বলে সে তার কাছে আসবে। আর তখনই তেসাং ওখানে নাজিন দেখতে পেয়ে তার মনে পড়ে আগের বারে পানির মধ্যে পড়ে গেলে তার নাজিন চলে গেছিল। সে তখন নাজিনের দিকে এগিয়ে যেতে থাকে আর এদিকে চেয়ক চিৎকার করে তাকে এটা করতে নিষেধ করতে থাকে। কিন্তু তেসাং ওই পানির মধ্যে ঝাঁপ দেয় আর একটি নাজিন তার শরীরে প্রবেশ করে। আর আমরা বুঝতে পারি পানির মাধ্যমে নাজিন শরীরে ইন করতে পারে আবার আউট হতে পারে, যেমনটা চেয়কের মা তার নাজিন চেয়ককে দিয়েছিল। আবার সংজু মায়ের গর্ভেই তার নাজিন পেয়েছিল আর মায়ের পেটে সে পানির মধ্যেই ছিল। তো নাজিন তার শরীরে প্রবেশের সাথে সাথেই তেসাং এর সমস্ত আঘাত ভ্যানিশ হয়ে যায় আর তার আগের সমস্ত স্মৃতি মনে পড়ে যায় যা তার সাথে আগেরবার হয়েছিল। সে চেয়ককে কতটা ভালোবাসতো সেই সব স্মৃতি তার মনে পড়ে যায়। চেয়ক তখন বলে আমি তার সাথে দেখা করতে চাই। এই বলে এক লাথিতে গার্ডকে মেরে ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে সংজু হঠাৎ করে দেখে যে পানির মধ্যে তেসাং নেই আর আমরা দেখতে পাই যে সে তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আর তেসাং এর স্পিড এত বেশি ছিল যে সংজু দেখেনি সে কখন তার পেছনে এসেছে। সে তখন সংজুকে মারতে শুরু করে আর চেয়ক কোথায় এটা জানতে চায়। এদিকে আমরা দেখি চেয়ক নাইট্রোজেনের জন্য মুখে মাস্ক পরে নিয়েছিল। সে তাদের সবার সাথে ফাইট করতে শুরু করে আর সে এখান থেকে পালিয়ে যায় তেসাংকে খুঁজতে। আর এইদিকে তেসাংও সবাইকে মেরে চেয়ককে খুঁজতে থাকে। এই খবর কুরুকো পেয়ে মায়দাকে জানিয়ে দেয় যে তেসাং চেয়ককে পাগলের মতো খুঁজছে। মায়দা তখন বলে তেসাংকে খুঁজে এখানে নিয়ে আসো আর চেয়ককে মেরে ফেলো। এদিকে কুরুকো তেসাং আর চেয়ককে ধরার জন্য আরো নাজিন ছেড়ে দেয় আর তারা দুজনেই তাদের সবার সাথে ফাইট করতে থাকে। তারা দুজন দুজনকে দেখার জন্য পাগল হয়ে গেছিল আর পাগলের মতো ফাইট করছিল, যা দেখে মায়দা অবাক হয়ে যায়। তারা যখন প্রায় হেরেই যাচ্ছিল তখনই চেয়ক তেসাংকে দেখতে পায় আর তারা দুজনে আবারও প্রচন্ড ফাইট করতে শুরু করে। আর ফাইট করতে করতে অবস্থা এমন হয় যে তেসাং ভুলে চেয়কের বুকেই ছুরি দিয়ে স্ট্যাব করে ফেলে। চেয়ক তার গালে হাত রেখে বলে শেষ পর্যন্ত তোমাকে খুঁজে পেলাম। তেসাং তাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর তখনই সেখানে সংজু চলে আসে আর সে সবগুলো সিসি ক্যামেরা নষ্ট করে দেয় আর একটা নাজিনকে মেরে ফেলে। এরপর কুরুকে এসে দেখে সংজু আহত অবস্থায় পড়ে আছে। তেসাং ও চেয়ক পালিয়ে গেছে এটাই সংজু কুরুকে বলে। কিন্তু কুরুকোর তার উপরে সন্দেহ হচ্ছিল। তার উপর সে একটা নাজিনের মাথায় ফুটো দেখতে পায় যেটা শুধুমাত্র সংজুই করতে পারবে, কারণ আমরা তো জানি সংজু অন্য ধরনের নাজিন যে তার ফর্ম বা রূপ চেঞ্জ করতে পারে। তখন আমরা দেখি চেয়ক ওখানে লুকিয়েছিল আর কুরুকো তেসাং এর পেছনে আরো নাজিন লাগিয়ে দিয়েছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখি সংজু তাদেরকে সাহায্য করেছিল। তেসাং সংজুকে বলে সে সবার মনোযোগ সরিয়ে দিবে আর তখন যেন সে চেয়ককে এখান থেকে বাইরে বের করে দেয়। সংজু তাকে পথ বলে দেয় যে কিভাবে সে এখান থেকে বের হতে পারবে। সেই হিসেবে তেসাং একটি জায়গায় এসে লুকিয়ে থাকে, যার কারণে কুরুকো পুরোপুরি সংজুকে টার্গেট করে, কারণ এখানকার গোপন রাস্তার ব্যাপারে শুধুমাত্র সংজুরই জানার কথা। আর তারা মনে করছিল যে তেসাং এখান থেকে বাইরে বেরিয়ে গেছে, কিন্তু সে একটা জায়গায় লুকিয়ে ছিল। আর তখন সেখানে সংজু চলে আসে আর বলে সে চেয়ককে বাইরে বের করে দিয়েছে এবং চেয়ক তার জন্য স্টেশনে অপেক্ষা করবে। সে তাকে একটা পোশাক দেয় এখান থেকে পালানোর জন্য। তেসাং তখন তার মাথায় হাত বুলিয়ে থ্যাঙ্কস বলে। সংজু বলে আমি কি এখনো বাচ্চা আছি যে এভাবে মাথায় হাত রাখছো? সংজু তখন তার থেকে ক্ষমা চায় আর বলে গত বছর আমি সময় মতো পৌঁছাতে পারিনি, এজন্য সরি। তেসাং তখন ওখান থেকে বেরিয়ে আসে আর স্টেশনে ফাইনালি সে তার এত বছরের ভালোবাসার মানুষ চেয়ককে খুঁজে পায়। চেয়ক তাকে দেখে জড়িয়ে ধরে আর তারা
দুজন দুজনকে কিস করে। যাই হোক, এরপর আমরা অনেক বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যাই, যখন সংজু বাচ্চা ছিল আর সে মায়দার কাছে ছিল। আর ছোটবেলা থেকেই সে মানুষের রক্ত খাওয়া শুরু করেছিল। আর মায়দা তাকে শেখাতো যে কারো জীবন নেওয়া খারাপ কিছু না, শুধু খেয়াল রাখবে ধরা যেন না পড়ো। আর সংজু মায়দাকেই নিজের মা হিসেবে চিনত। সংজু ব্যাকগ্রাউন্ডে বলে, আমি ছোটবেলা থেকেই মায়ের সব কথা শুনতাম, আমি শুধু চাইতাম কেউ একটা বার আমাকে জড়িয়ে ধরুক। ডক্টর কাটো তখন সংজুর উপরে রিসার্চ করছিল, কারণ সংজু পুরোপুরি নাজিন হচ্ছিল না, মানে তার রূপ পুরোপুরি পরিবর্তন হচ্ছিল না। তখন কাটো মায়দাকে বলে যে সে মায়ের পেটে থাকতেই অনেক কিছু শিখে নিয়েছিল, আর তার মায়ের পেটেই নাজিন পেয়েছে, এজন্য সে অন্য নাজিনদের মতো নয়, সে ইচ্ছা করলেই তার রূপ চেঞ্জ করতে পারে, তবে সে পুরোপুরি নাজিন বা মনস্টারে পরিণত হবে না। তাদের এইসব কথা সংজু শুনতে পায়, আর সে বুঝতে পারে মায়দা তার আসল মা নয়। তারপরও সে মায়দার সব কথা মেনেই বড় হয়েছে। যাই হোক, এদিকে সকালে চিওকের ঘুম ভাঙলে সে তেসাংকে তার পাশে দেখতে পায় আর বলে, যদি এটা কোনো স্বপ্ন হয়ে থাকে তাহলে আমি কখনোই জেগে উঠতে চাই না। চেওক বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, সে আমি যতবারই এটা তোমাকে বলি না কেন আমার মন ভরবে না। এদিকে ওই মহিলার নাতি ইয়োকে সংজু সেল ভেঙে বের করে দেয়। কুরোকো ওখানকার সিসি ক্যামেরা দেখে বুঝতে পারে যে এটা সংজুর কাজ। সংজুর থেকে জানতে চায় সে এমনটা কেন করলো। সংজু বলে, আমি তাকে মুক্ত করে দিয়েছি কারণ আপনি যেটা চেয়েছেন আমি চাই না সেটা হোক। এদিকে ইয়োকেও তো নাজিন দেওয়া হয়েছিল, সে ঘুম থেকে জেগে উঠে আর বলে, আমার ক্ষুধা পেয়েছে। আর সে স্টেশনে কর্মরত মানুষদের দিকে এগিয়ে যায় এবং একজনের উপরে হামলা করে দেয়। এদিকে ইয়োকের দাদি ডিটেকটিভের কাছে রিপোর্ট করে যে তার নাতিকে সে পাচ্ছে না। হঠাৎ করেই সে 10 মিলিয়ন ওন পাঠিয়ে কোথাও উধাও হয়ে গেছে, আর সে জনসং বায়োটেক কোম্পানিতে কিছুদিন আগেই জয়েন করেছে। ডিটেকটিভ এইসব নিয়ে ভাবছিল যে সব ঘটনা জনসং বায়োটেকের সাথে জড়িত। আর তখনই তাদের কাছে খবর আসে যে রেল স্টেশনে 3 জন মানুষকে একটা যুবক হত্যা করে ফেলেছে। এই খবর দেখে তারা সবাই অবাক হয়ে যায়, আর ইয়োকের দাদি দেখে প্রচন্ড অবাক হয়, কারণ ইয়োক তো ছিল প্রতিবন্ধী, সে তো হাঁটতেই জানতো না। এদিকে সংজু তেসাং এর কাছে আসে আর বলে, একটা সমস্যা হয়েছে। চেওক তখন নিউজ দেখে বলে সে এই ছেলেটিকে চেনে, তাকে সে বেসমেন্টে দেখেছিল। সংজু তখন বলে সে ছেলেটিকে পালাতে সাহায্য করেছে। চেওক বলে, তুমি এমনটা কেন করেছো? সংজু বলে, মানুষকে দেখানোর জন্য, কারণ মানুষ না দেখলে বিশ্বাস করতে চায় না। অর্থাৎ সংজু চায় এই এক্সপেরিমেন্ট সম্পর্কে সবাই সব জেনে যাক। চেওক বলে, আর এই কারণে 3 জন নির্দোষ মানুষ মারা গেল, তাদের কি দোষ ছিল? সংজু বলে, আরো মানুষ মারা যেতে পারে, শুধু এতটুকু মনে রেখো লেডি মায়দার উদ্দেশ্য ভয়ানক। চেওক বলে, এর মানে সবকিছু তার প্ল্যানের অংশ, আর তুমিও আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এখানে এসেছো, তাই না? সংজু বলে দিলে তো পারো যে আমাকে বিশ্বাস করো না, মনে নেই আমি তোমাকে ওখান থেকে পালাতে সাহায্য করেছিলাম? চেওক বলে, হ্যাঁ একদম বিশ্বাস করি না, কারণ আমাকে চাকু দিয়ে মেরে কিডন্যাপও তুমিই করেছিলে, তাই না? এদিকে ইয়োককে পুলিশ স্টেশনে রাখা হয়েছিল, কিন্তু সে অদ্ভুত আচরণ করছিল, যা দেখে ডিটেকটিভ ইউ তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে তার কি হয়েছে, কিন্তু হিয়োক তার উপরেও হামলা করতে যায়। তারা এতটুকু বুঝতে পারে ইয়োকের সাথে খারাপ কিছু হয়েছে। এদিকে কুরুকোকে কোম্পানির সিইও একটা থাপ্পড় মেরে বলে, ওই ছেলেটা বাইরে কি করে গেল? মিডিয়া এটা নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে, এখন যদি সবাই আমাদের সত্যটা জেনে যায় তো কি হবে? কুরুকো বলে, সংজু ছেলেটাকে বের করে দিয়েছে। সে বলে, সংজু এমনটা কেন করবে? কুরুকো বলে, এটা লেডি মায়দাকে গিয়ে জিজ্ঞেস করুন, আমি আগেই বলেছিলাম তেসাংকে ফিরিয়ে আনা ঠিক হবে না, কিন্তু লেডি মায়দার মনে অন্য কিছু আছে, যার কারণে আজ জনসং বায়োটেক কোম্পানি ক্ষতির মুখে আছে। আগের সিইও আমাকে নাজিন ইনজেক্ট করেছিল যেন আমি এই কোম্পানি রক্ষা করতে পারি, তাই যেই কোম্পানির ক্ষতি করতে চাইবে আমি তারই বিপক্ষে যাব, সেটা লেডি মায়দা হোক বা তেসাং। সিইও বলে, ওই ছেলেটাকে আগে ফিরিয়ে আনো, এরপর লেডি মায়দার সাথে আমরা কথা বলবো। যাই হোক, এরপর তেসাং ইয়োককে বাঁচানোর জন্য পুলিশ স্টেশনে যেতে চায়। এদিকে ইয়োককে ফিরিয়ে নিতে কুরুকো পুলিশ স্টেশনে আসে। ডিটেকটিভ ইয়োককে ছাড়তে চায় না, কারণ সে একজন খুনি, 6 জন মানুষকে খুন করেছে। কুরুকো বলে যে ইয়োকের ইনফেকশন হয়েছে এবং তাকে না ছাড়লে অন্যরাও ইনফেক্টেড হবে। এদিকে চিয়োকো তেসাং এর সাথে বাইরে যেতে চাইলে তেসাং তাকে নিতে চায় না আর বাড়িতে রেস্ট করতে বলে, কারণ তার শরীর এখনো রিজেনারেট হয়নি। চিয়োক বলে সে একদম ঠিক আছে। তেসাং কিছুতেই তাকে নিতে চায় না আর বলে, তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চিয়োক বলে, এইসব কি বলছো? তুমি আবার আমাদের যুগের মতো করে ভাবছো না তো
যে আমি মেয়ে বলে আমার ঘরে থাকা উচিত? তেসাং বলে, হ্যাঁ আমি তাই ভাবছি, আর আমার বয়স 100 বছরেরও ওপরে, তাই আমি পুরানো যুগের মানুষ, আর আমি এটা মানি যে নারীকে রক্ষা করার দায়িত্ব পুরুষের। চেওক বলে, কিন্তু আমি তোমার থেকেও ভালো ফাইটার, তাই আমাকে নিয়ে চিন্তা করো না, আর আমি প্রত্যেকটা সময় তোমার সাথে কাটাতে চাই। চেওক বারবার বললে তেসাং তাকে নিতে রাজি হয়। তেসাংকে ওখানে যেতে দেখে সংজু তার উপরে রেগে যায় আর বলে, তুমি কেন ওখানে যেতে চাও? তোমার কি মাথা ঠিক আছে? তেসাং বলে, যদি তারা ইয়োককে জনসং বাইটুকে ফিরিয়ে নিয়ে যায় তাহলে হয় তাকে মেরে ফেলবে, না হয় তাকে নাজিন বানাবে, আমি এটা হতে দিতে পারি না। সংজু বলে, এত কষ্ট করে ওখান থেকে পালিয়ে এসে আবারও ওই জাহান্নামে যেতে চাও? তুমি আসলে কেমন ধরনের মানুষ? চুপচাপ ঘরে বসে থাকো, আর তুমি কোথাও পালিয়ে কেন যাচ্ছ না? ওই মেয়েটাকে নিয়ে কোথাও পালিয়ে যাও আর আরামে থাকো। তেসাং বলে, জীবনে বেঁচে থাকার আসল মজা হলো সামনাসামনি দাঁড়িয়ে লড়াই করা, কাপুরুষের মতো পালিয়ে যাওয়া নয়। তখনই ডিটেকটিভ জিসু তাকে কল করে বলে যে জনসং কোম্পানি থেকে কিছু মানুষ এসেছে যারা ইয়োককে নিয়ে যেতে চাইছে। তখন চেওকো তেসাং এর সাথে চলে আসছিল, আর তখনই সংজু বলে সেও তাদের সাথে যাবে। এরপর তারা সেখানে আসছিল, আর চেওক সমস্ত ট্রাফিক সিগন্যাল ভেঙে আসতে থাকে, কারণ তাদের হাতে সময় খুবই কম। এদিকে পুলিশ স্টেশনে ডিটেকটিভ ইউর কাছে আর কোনো উপায় থাকে না, ওপর থেকে অর্ডার এসেছে, এজন্য সে ইয়োককে ছাড়তে রাজি হয়। তখন কুরোকো ইয়োককে মেরে নাইট্রোজেন দিয়ে অজ্ঞান করে ফেলে, আর অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে নিয়ে জনসং বাইটেকের দিকে যেতে থাকে। তখনই তেসাং আর চেওক জনসং বাইটেকের গাড়ি দেখতে পেয়ে তাদের পিছু করে। তেসাংকে বাইক ঘোরাতে দেখে চেওকও গাড়ি ঘুরিয়ে নেয়। তখন ডিটেকটিভ জিসুও তাদের পিছু নেয় এবং তাদের মধ্যে চেজ শুরু হয়। তখন জিসুকে ইউ কল করে বলে, তুমি কোথায়? সে বলে, আমি জনসং বাইটেক কোম্পানির দিকে যাচ্ছি, আমি জানি তারা লিগেলি ইয়োককে নিয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে, আর আমি সত্যিটা বের করবই। আই এম সরি, আমি আপনার অর্ডার ফলো করতে পারবো না। তখন ইউ বলে, তুমি একদম ঠিক করছো, খেয়াল রেখো যেন ওরা পালাতে না পারে, আর যা হয় আমাকে জানাবে। আর এই কথাটা তাদের স্টেশনের আরেকজন পুলিশ শুনতে পায়, আর সে কুরুকোকে ইনফর্ম করে দেয়। তখনই ইউকের দাদি এসে ডিটেকটিভ ইউকে বলে সে তার নাতিকে দেখবে, তার নাতি কাউকে খুন করতে পারে না। ডিটেকটিভ ইউর তাকে বলার মতো কিছুই থাকে না। এদিকে কুরুকো বুঝতে পারে কেউ তাদেরকে ফলো করছে, এজন্য তাদেরকে জোরে গাড়ি চালাতে বলে, আর এভাবে অনেকক্ষণ চেস হতে থাকে। তখন সংজু চেওককে জিজ্ঞেস করে, তুমি তেসাংকে কতটা ভালোবাসো? সে বলে, আমি তাকে কতটা ভালোবাসি সেটা তোমাকে কেন বলবো? সংজু বলে, কারণ আমিও তাকে ভালোবাসি, আর আমি তার জন্য নিজের জীবনও দিতে পারি, কিন্তু সেদিন আমি তাকে বাঁচাতে পারিনি, আর এটার একটা কারণ আছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেদিন সংজু মায়দাকে বলে, তেসাং এর জন্য আমি মরতেও পারি, সে আমাকে বুঝিয়েছে যে আমি একজন মানুষ, আর আমার নিজের মতো করে জীবনযাপন করার অধিকার আছে, আমাকে ক্ষমা করে দিন মা। মায়দা বলে, একজন প্রস্টিটিউটের ছেলে হওয়ার পরেও আমি তোমাকে নিজের ছেলের মতো বড় করেছি আর পরিবারের অংশ বানিয়েছি, এর প্রতিদান এইভাবে দিলে? সংজু মাথা নিচু করে ক্ষমা চাইতে থাকে, আর সে মায়দাকে অনেক ভয় পেত। তখন মায়দা তাকে মাথা উঠাতে বলে, আর সে হঠাৎ করেই সংজুকে একটা ওষুধ ইনজেক্ট করে দেয়, যেটার মাধ্যমে 24 ঘন্টার জন্য সংজুর নাজিন কাজ করবে না, সে সাধারণ মানুষের মতো হয়ে যাবে, এমনকি কেউ গুলি করলেও তার শরীর আর রিজেনারেট হবে না, সে মারা যাবে। সে তার হাত কেটে পরীক্ষা করলে দেখে তার হাতে ব্যথা হচ্ছে। সংজু বলে, সেদিন কুরুকের সাথে তেসাং এর ফাইটের সময় আমিও সেখানে ছিলাম, কিন্তু আমি চেয়েও তাকে সাহায্য করতে পারিনি, আমি অনেক ভয় পেয়েছিলাম। সিন বর্তমানে এলে চেওক বলে, ভয় পাওয়া খারাপ কিছু নয়, ভয় সবাই পায়, তাই নিজেকে দোষ দিও না। কিন্তু আমাদেরকে অবাক করে দিয়ে তখনই হঠাৎ করে সংজু চেওকের গলায় একটা ওষুধ ইনজেক্ট করে দেয়, সাথে সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করে ওপর থেকে নিচে পড়ে যায়। তখন সংজু বলে, 24 ঘন্টার জন্য তোমার নাজিন ঘুমিয়ে পড়বে, এখন যদি তোমার কিছু হয় শরীর সেটা রিজেনারেট করতে পারবে না, আর তুমি মারা যাবে। চেওক বলে, তুমি এটা কেন করলে? সংজু বলে, আমি তো বললাম যে আমি ভয় পেয়ে গেছিলাম। তো সংজু আসলে লেডি মায়দাকে অনেক ভয় পায়, সে বলে, আমি মরতে চাই না। চেওক তখন গাড়ির বাইরে বেরিয়ে আসে, তার মাথায় অনেক যন্ত্রণা হচ্ছিল। এদিকে তেসাং কুরুকোকে ফলো করে একটি জায়গায় চলে আসে, আর তার কুরুকোর সাথে দেখা হয়। কুরুকো বলে, প্রায় 1 বছর পর আমাদের দেখা হলো, আমি তোমার উপর বিরক্ত হয়ে গেছি। তেসাং বলে, জানি, তারপরও দেখা করতে এসেছি। কুরুকো বলে, মেয়েটিকে পেয়ে গেছো, তার সাথে জীবন কাটাও, ঝামেলা কেন করছো? তেসাং বলে, তাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কুরুকো বলে, সংজুকে এখনো বিশ্বাস করো? তেসাং বলে, হ্যাঁ করি। কুরুকো তখন বলে, বেচারি হয়তো বাঁচবে না। এই বলে তারা দুজনে ফাইট শুরু করে দেয়।
এদিকে চেওক সংজুকে বলে তুমি কি চাও? সংজু বলে আমি বলেছি যে আমি শুধুমাত্র মরতে চাই না, তেসাং এর সাথে থেকে আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমি তার মতো হতে চাইতাম, একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমি এরকমটা হতে পারিনি। যতই হোক আমি একটা মনস্টার, আমি শুধু নিজেকে নিয়ে ভাবি আর কাউকে পরোয়া করি না। এদিকে কুরুকো আর তেসাং ফাইট করছিল। সংজু বলে আমি অন্য কাউকে নিয়ে ভাবি না, মানুষ মারতে আমার ভালো লাগে, ক্ষুধা লাগলে আমি মানুষ মারি, এমনকি বোর হলেও মানুষ মারি, মানুষ মেরে আমি মজা পাই। চেওক তখন বলে আমি শুনেছি তুমি মিয়ংজার ছেলে, তুমি কি জানো তোমার মাকে কে মেরেছে? সংজু বলে জানি, লেডি মাইদা, কিন্তু এতে কি আসে যায়? ওই সময় তার যেটা ঠিক মনে হয়েছে সে সেটাই করেছে, আমাকে লেডি মাইদাই বড় করেছে, সেই আমাকে জীবন দিয়েছে। চেওক তখন বলে ওই মহিলা তোমাকে ব্যবহার করছে। সংজু বলে না, বেঁচে থাকার জন্য আমি তাকে ব্যবহার করছি, তাই এখন তোমাকে মরতে হবে, অন্তত তেসাং এর জন্য হলেও। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখি মাইদা সংজুকে বলেছিল চেওকে তার সামনে জীবিত ধরে আনতে, কারণ সে চায় চেওকের মৃত্যুর কারণ একমাত্র তেসাং হবে। এজন্যই সংজু বলল যে তেসাং এর জন্য হলেও তোমাকে মরতে হবে, অর্থাৎ সংজু চায় না তেসাং এর হাতেই চেওক মারা যাক, কারণ সে তো জানে তেসাং চেওককে কতটা ভালোবাসে। যখন সে চেওকের উপর হামলা করবে ঠিক তখনই জিসু সেখানে চলে আসে আর সংজুর উপরে শুট করে দেয়, যেটা তার চোখে গিয়ে লাগে। চেওক তখন জিসুকে ধরে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই তারা ওখানে অনেকগুলো নাজিনকে দেখতে পায়। চেওক তখন জিসুকে গাড়িতে তুলে দেয় আর এখান থেকে পালাতে বলে, আর ওই নাজিনগুলো সংজুকে মারতে শুরু করে। চেওকও তখন তাদের সাথে ফাইট করছিল, কারণ চেওক তো এমনিতেই ভালো ফাইটার ছিল। এদিকে কুরুকো তেসাং এর বুকে ছুরি ঢুকিয়ে দেয়, আর এদিকে সংজু তাদের সবার সাথে ফাইট করতে থাকে, আর সংজু তাদের থেকে জানতে চায় কে তাদেরকে পাঠিয়েছে। এদিকে চেওক দৌড়ে এখান থেকে পালাচ্ছিল, কিন্তু অনেকগুলো নাজিন তাকে ধরে ফেলে, আর এদিকে তেসাং কুরুকোকে মেরে আহত করে, আর কুরুকোর কাছ থেকে ওই ওষুধটা পড়ে যায় যেটা সে তেসাং এর উপর ইনজেক্ট করার জন্য এনেছিল, কিন্তু তেসাং ওটা নিয়ে নেয়। কুরুকো তখন বলে তুমি যতই চেষ্টা করো আমাদের সাথে জিততে পারবে না। তখনই তেসাং ওই ওষুধটা কুরুকোকে ইনজেক্ট করতে গেলে কুরুকো বলে দিন শেষে লেডি মাইদা তোমার সব আপনজনদের মেরে ফেলবে, কারণ সে চায় তুমি এই পৃথিবীতে একা ভোগে মরো, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, তোমাদের মধ্যে কে জিতলো এতেও আমার কিছু যায় আসে না, আমি শুধু চাই এই লড়াই তাড়াতাড়ি শেষ হোক, আর যদি তার সাথে জিততে চাও তাহলে এই জিনিসটা বাঁচিয়ে রাখো। যা শুনে তেসাং থেমে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। তেসাং যখন কুরুকের সাথে হেরে গেছিল তখন সে লেডি মাইদার কাছে ছিল। তখন বুগাং তার কাছে গিয়ে তেসাং এর জীবন ভিক্ষা চায় আর বলে তেসাং আর কোনোদিনও এইসবে জড়াবে না। লেডি মাইদা তার জীবনের বিনিময়ে তেসাং এর জীবন ভিক্ষা দেয়। বুগাং তখন দেখে তেসাং এর মাথায় সার্জারি করা হয়েছে, আর তার এই অবস্থা দেখে বুগাং কান্না করতে থাকে। আর তখনই বুগাং এর জ্ঞান ফিরে আসে যে কোমায় ছিল। ডিটেকটিভ ইউ এটা জানতে পেরে হসপিটালের দিকে যেতে থাকে বুগাং এর সাথে দেখা করতে। তখন সে জিসুকে কল করে, আর তখনই হঠাৎ করে একটা ট্রাক এসে তার গাড়িতে ধাক্কা দেয়। এদিক থেকে জিসু এটা বুঝতে পেরে চিৎকার করে তাকে ডাকতে থাকে, আর এদিকে তেসাং কুরুকোকে ছেড়ে দেয়। তখনই কুরুকোর কাছে একটি কল আসে, আর সে জানতে পারে যে লেডি মাইদা তার প্ল্যানের কথা জেনে গেছে। আসলে কুরুকো একটি পরিপক্ক নাজিন খুঁজছিল, কারণ তার গার্লফ্রেন্ড একটা অ্যাক্সিডেন্টের পর প্যারালাইজড হয়ে যায়। তাকে ঠিক করার জন্য সে একজনের নাজিন নিতে চেয়েছিল, কিন্তু লেডি মাইদা সব জানতে পেরে কুরুকোর প্ল্যান নষ্ট করে দিয়েছে। এদিকে তেসাং লেডি মাইদার সাথে দেখা করতে আসে আর বলে এজন্যই তো ভাবছি কেউ আমাকে ভেতরে আসতে বাধা কেন দিল না। লেডি মাইদা বলে আমি তোমার জন্যই অপেক্ষা করে আছি, তুমি আমার পুরানো বন্ধু, তোমাকে কে বাধা দিবে? তেসাং বলে আমরা কি এখনো বন্ধু আছি? মাইদা বলে কত সময় পার হয়ে গেছে, কিন্তু আমরা এখনো সামনাসামনি দাঁড়িয়ে আছি, বন্ধুই তো হলাম। আর সেদিন যখন তুমি আমাকে না চিনে আমার সামনে দিয়ে চলে গেলে সেদিন এটা আরো ভালোভাবে বুঝতে পারলাম। তেসাং বলে যদি জানতেন আমি আগে আপনার সম্পর্কে কি ভাবতাম তাহলে কখনোই চাইতেন না আমার স্মৃতি ফিরে আসুক। মাইদা বলে একেবারে কোনো কিছু মনে না থাকার থেকে ভালো যে তুমি আমাকে আমার খারাপ কর্মের মাধ্যমেই মনে রাখো। মাইদা বলে তোমার মতে এখনো সব মানুষের জীবনের মূল্য একই, তাই না? চেওকের জীবন কতটা মূল্যবান, সে কি আজও তোমার কাছে অতটাই দামি? তখনই আমরা চেওককে দেখতে পাই, তাকে ধরে বেসমেন্টে বেঁধে রাখা হয়েছিল। মাইদা বলে আমার খুব জানতে ইচ্ছা করে যে তুমি মানুষের জীবনের মূল্য পার্থক্য করতে কবে শিখবে? তোমার জন্য তোমার বন্ধুদের অবস্থা খারাপ, পুলিশ ইন্সপেক্টর ইউ আর বুগাং তোমার বন্ধু, তাই না? যদি তাদের দুজন আর চেওকের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে তুমি কাকে বাঁচাবে আর কাকে মরতে দিবে? এটা শুনে তেসাং রেগে বলে আপনি কি করতে যাচ্ছেন তাদের সাথে? তখনই তেসাং নিচে তাদের তিনজনকে দেখতে পায়, সে নিচে চেওককে খুঁজছিল। মাইদা তখন বলে চেওক নিচে নেই, পানির মাধ্যমে আমরা তার নাজিন বের করে নিব, এতে দুইটা জিনিস হতে পারে, হয় সে মারা যাবে নয়তো তার সমস্ত স্মৃতি ভুলে যাবে যেমনটা তুমি ভুলে গেছিলে, আবার এমনও হতে পারে সে পানির ট্যাঙ্ক থেকে বেরি
হতে পারলো না আর ওখানেই মারা গেল। তো বলো প্রথমে তুমি কার জীবন বাঁচাবে, চেওকের নাকি নিজের বন্ধুদের? এদিকে চেওককে নিতে আসা হয় আর তাদের তিনজনের বেসমেন্টে মনস্টার নাজিন ছেড়ে দেওয়া হয়। তেসাং অনেক রেগে গেছিল। লেডি মাইদা তাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বলে যে সে কাকে বাঁচাতে চায়। তেসাং বলে তুমি কি চাও? লেডি মাইদা বলে আমি শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে সবার জীবনের মূল্যই এক নয়। এখন বলো যে সবার জীবনের মূল্য তোমার কাছে সমান কিনা। এই বলে সে চলে যাচ্ছিল। তখনই তেসাং তাকে ধরে ওই ওষুধটা ইনজেক্ট করে দেয়। সাথে সাথে সব নাজিন চলে আসে আর তেসাং এর সাথে তাদের ফাইট শুরু হয়। এদিকে চেওক তাদের থেকে বাঁচার চেষ্টা করছিল আর বেসমেন্টে নাজিন দেখে তো তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই তেসাং আর উপায় না পেয়ে ওপরের ফিল্টার শিলটা হাত দিয়ে ভাঙতে শুরু করে। নিচ থেকে তাকে বোগাং এটা করতে নিষেধ করছিল আর ফাইনালি সে ওটা ভেঙে নিচে চলে আসে আর একটা রড হাতে নিয়ে নাজিনের সাথে লড়াই করার প্রস্তুতি নেয়। এদিকে চেওক জিজ্ঞেস করতে থাকে তেসাং কোথায়, সে জীবিত আছে কিনা। তখনই কুরুকি সেখানে সে বলে সে জীবিত আছে কিন্তু তুমি আর কখনো তার সাথে দেখা করতে পারবে না। আমরা তেসাংকে জিজ্ঞেস করেছিলাম যে সে কার জীবন বাঁচাবে, তোমার নাকি তার বন্ধুর, আর সে তার বন্ধুদের বেছে নিয়েছে আর ওই বেসমেন্টে চলে গিয়েছে যেখান থেকে বের হওয়া অসম্ভব। আর তুমি এখানে এই পানির ট্যাঙ্কের মধ্যে মারা যাবে। তোমরা চাইলেই আমাদের সাথে জিততে পারতে কিন্তু তোমাদের আবেগ আর মানুষের প্রতি ভালোবাসা সেটাই সবচেয়ে বড় দোষ। চেওক বলে আমরা যাদের ভালোবাসি তার জন্যই বাঁচি আর যদি তাদের জন্য আমাদের মরতেও হয় তবুও আমাদের কোনো কষ্ট থাকবে না। কুরুকো তখন তার গলা চেপে ধরে আর তার হাত বেঁধে পানির ট্যাঙ্কে ফেলে দেয়। চেওক তখন কিছুতেই ওখান থেকে বের হতে পারে না আর অজ্ঞান হয়ে পড়ে। আর এদিকে তেসাং নাজিনের সাথে ফাইট করতে থাকে আর তখনই ডিটেকটিভ ইউর জ্ঞান ফিরে আসে আর নাজিন দেখে বলে এটা আবার কি জিনিস। আর তখনই নাজিন তেসাংকে ছুঁড়ে ফেলে দেয়। নাজিন তখন তাদের উপর হামলা করতে গেলে তেসাং তাদের বাঁচিয়ে নেয় আর এখান থেকে পালিয়ে যেতে বলে। তারা সবাই তাদের হাতের বাঁধন খুলে ওখান থেকে বেরিয়ে যায় আর তেসাং নাজিনদের সাথে তুমুল ফাইট করে। আর এইবারে তো সেও নাজিন ছিল, আগের বারে তো সে নাজিনও ছিল না। তখন ওই নাজিন তার বুকে একটা সুর ঢুকিয়ে টান দিলে তেসাং ছুরি দিয়ে ওটা কেটে ফেলে। তখন নাজিন চিৎকার করলে তেসাং বলে অনেক হয়েছে, এইবার থেমে যাও, আমি জানি তুমিও কষ্টে আছো। আর এটা শুনে নাজিন থেমে যায় আর সে পিছিয়ে যায়। তো এই ঘটনা দেখে লেডি মায়দা তাড়াতাড়ি করে নাইট্রোজেন রিলিজ করে দেয় যেন নাজিন অজ্ঞান হয়ে পড়ে আর নাজিনের শরীর থেকে আনথ্রাক্স বের হলে ওজে সহ বাকিরা মারা যায়। তখন বাকিরা ওখান থেকে বের হতে পারলেও তেসাং বের হতে পারে না। তখন ওখানকার নাজিনটা তাকে সাহায্য করে, সে বসে পড়ে আর ওজে তার শরীরের উপর ভর করেই উপরে চলে আসে। যেখান দিয়ে সে প্রবেশ করেছিল ওখান দিয়েই সে বেরিয়ে আসে। এদিকে বুগাং তার জন্য কান্না করছিল আর তখনই তেসাং সেখানে এলে বুগাং তাকে দেখে শান্ত হয়। তেসাং তখন তাদেরকে এক্সিট বলে দেয় যেখান দিয়ে তারা বের হতে পারবে। বুগাং তাকে এখানে রেখে কিছুতেই যেতে চায় না আর তাদের সাথে তাকেও যেতে বলে কিন্তু তেসাং বলে চেওকে এখানেই আছে, আমি তাকে সাথে নিয়েই ফিরবো। এই বলে ঘুরে দাঁড়ালে দেখে লেডি মাইদা তার দিকে গান পয়েন্ট করেছে কিন্তু তেসাং একটুও ভয় না পেয়ে তার মতো চলে যায় চেওককে বাঁচাতে। যা দেখে লেডি মাইদা হতাশায় কান্না করতে থাকে কারণ সে তেসাং এর উপর গুলি করলেও তেসাং এর কিছুই হবে না, তেসাং এখন নাজিন। এদিকে চেওক অজ্ঞান হয়ে পড়েছিল আর 2-3 মিনিটের মধ্যে তার নাজিন বেরিয়ে আসবে আর এইদিকে তেসাং তার দিকে যেতে থাকে। তখন চেওক বলছিল তেসাং আমি তোমার সাথে দেখা করতে চাই, তোমার সাথে অনেক কথা বলতে চাই, যত স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন আমি তোমার সাথে পূরণ করতে চাই। এদিকে লেডি মায়দার সাথে সংজু দেখা করতে আসে আর বলে আপনি কেন এমন করলেন, আপনি কি সত্যি আমাকে মেরে ফেলতে চান? লেডি মায়দা তখন বলে ভালো হতো যদি তোমাকে গত বছরেই মেরে ফেলতাম যখন তুমি তেসাংকে সঙ্গ দেওয়ার কথা বলেছিলে। সংজু হেসে তাকে জিজ্ঞেস করে জীবনে কি এমন একটা মুহূর্ত ছিল যখন আপনি আমাকে মন থেকে আপনার ছেলে মেনেছেন? মায়দা বলে সম্পর্ক মানুষকে দুর্বল করে দেয়, যেমন ছেলে সন্তানের সম্পর্ক, বন্ধুত্ব, প্রেম আর ভালোবাসা, এই সব সম্পর্কের কোনো মানে নেই। তোমাকে এমন ভাবে ট্রেন করা হয়েছে যে তোমার কাউকে প্রয়োজন নেই কিন্তু তোমার নিজের মাকে ভুল মনে হয়েছে আর ওই তেসাংকে সঠিক মনে হয়েছে। আমি তোমার উপরে অনেক নারাজ। সংজু হেসে বলে আপনি আমার ওপর নারাজ কারণ আপনি আমাকে নিয়ে অতিরিক্ত আশা করেছিলেন। আজকের পর থেকে আমি আপনার সব কথা শুনে চলবো। এই বলে সে তার সুরগুলো মায়দার পেটে ঢুকিয়ে দেয় আর আমরা তো জানি মায়দাকে তেসাং একটা ওষুধ ইনজেক্ট করেছিল যেটার মাধ্যমে তার নাজিন ঘুমিয়ে আছে আর এই সময়ে তাকে আঘাত করলে সে মারা যাবে। সংজু বলে আমি আর আপনার কথার অবাধ্য হব না কারণ আপনাকে আর কথা বলার সুযোগই দিব না, আমার আর আপনাকে প্রয়োজন নেই। সে তাকে ধরে ওপরে নিয়ে যেতে থাকে। মায়দা তখন তাকে অনেকগুলো শুট করে দেয় কিন্তু এতে তার কিছুই হয় না। সংজু তার হাত থেকে গান ফেলে দেয় আর তাকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দিলে লেডি মায়দার কেস ক্লোজ হয়ে যায়। তবে সে তখনও মারা যায়নি আর লেডি মায়দা তো আগেই ওখানে নাইট্রোজেন রিলিজ করেছিল যার কারণে নাজিন ঘুমিয়েছিল আর নাজিন ঘুমিয়ে থাকলে তোমরা তো জানোই
নাজিন তার শরীর থেকে আনথ্রাক্স রিলিজ করে। তো ধীরে ধীরে আনথ্রাক্স লেডি মাইদার শরীরের উপর পড়ে তার পুরো শরীর ঝলসে পুড়ে তার কঠিন কষ্টকর একটা মৃত্যু হয়, যেটার প্রাপ্য সে ছিল। এদিকে চেয়কের হার্টবিট বন্ধ হয়ে যায়, আর ঠিক ওই মুহূর্তে তার শরীর থেকে নাজিন বেরিয়ে আসে। আর এই নাজিন দেখে কুরুকুর চোখে পানি চলে আসে আর বলে, এই নাজিন আমি আমার কাছে রাখবো, অর্থাৎ এটা সে তার গার্লফ্রেন্ডকে দিবে। এই বলে সে চলে যায়। আর তখনই সেখানে তেসাং চলে আসে। সে সবাইকে মারতে শুরু করে। সবাইকে মেরে তেসাং হাত দিয়ে পানির ট্যাঙ্ক ভাঙার চেষ্টা করে। আর তখন তার শুধু চেয়কের কথাই মনে পড়ে। চেয়ক তাকে জিজ্ঞেস করেছিল, তোমার কি মনে হয় এই পরিস্থিতি আমরা বেঁচে থাকাকালীন ঠিক হয়ে যাবে? তেসাং তাকে কথা দিয়েছিল যে তারা বেঁচে থাকতেই সব ঠিক হয়ে যাবে। আর ফাইনালি সে ট্যাঙ্কটা ভাঙতে পারে আর পানি তাদের দুজনকে ভাসিয়ে নিয়ে যায়। এদিকে তারা তিনজন এখান থেকে বের হতে পারে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে দেখে ইয়োক বলে, এরপরে আমার সাথে কি হতে যাচ্ছে? ডিটেকটিভ বলে, তোমার জন্য 3 জন মানুষ মারা গেছে, এর শাস্তি তোমাকে পেতে হবে, কিন্তু আমি চেষ্টা করব যেন তোমার উপরে কম চার্জ লাগে এবং তাড়াতাড়ি ছাড়া পাও। তখনই জিসু ফোর্স নিয়ে ওখানে এলে ডিটেকটিভ ইউ তাকে বলে জনসং বায়োটেক কোম্পানির উপরে সার্চ ওয়ারেন্ট তৈরি করতে। তখনই তারা ওখানে আর ইয়োককে খুঁজে পায় না, যা দেখে ডিটেকটিভ ইউ অবাক হয়ে যায় যে চোখের সামনে থেকে ইয়োক কোথাও উধাও হয়ে গেছে, কারণ ইয়োকের শরীরেও নাজিন ছিল। আর তখন ডিটেকটিভ ইয়োর তার ওই জুনিয়রের হাতে একটি ঘড়ি দেখে মনে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় কারো হাতে এই ঘড়ি সে দেখেছিল, যেটা দেখে সে সবকিছু বুঝতে পারে। যাই হোক, এদিকে কুরুকো ফিরে এসে দেখে চেয়কের ওই নাজিনটা মারা গেছে, আর ওখান থেকে চেয়ক আর তেসাং পালিয়ে গেছে। এরপরে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় আর আমরা একটি মেট্রো স্টেশন দেখতে পাই। এরপর আমরা ইয়োকের দাদিকে দেখতে পাই, সে রান্না করছিল। আর তখন আমরা ইয়োকের দাদির সাথে আরো একটি মেয়ের ছবি দেখতে পাই। এরপরে দেখতে পাই একটা মেয়ে মেকআপ করছে, সে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আর এটা আর কেউ না, এটা চেয়ক ছিল, অর্থাৎ সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তখন সে তার অ্যাক্সেসরিজের মধ্যে তেসাং এর দেওয়া ওই ব্রেসলেটটা দেখতে পায় আর ওটা হাতে পরে নেয়। এরপর তার দাদি তাকে খাবার খেতে ডাকে আর সে খাবার খেতে শুরু করে। তখন তার দাদি, মানে ইয়োকের দাদিকেই সে দাদি হিসেবে চিনত। তো তার দাদি জিজ্ঞেস করে তার কোনো বয়ফ্রেন্ড হয়েছে কিনা। চেয়ক বলে সঠিক সময়ে হয়ে যাবে। এরপর সে কলেজের জন্য বের হয় আর সে ব্যাকগ্রাউন্ডে বলে, অনেকবার আমি একটা স্বপ্ন দেখেছি, এমন একটা স্বপ্ন যেখানে প্রত্যেকবার আমি কারো পিছু করি, কিন্তু আমি জানি না সেটা কে, তার চেহারা আমার মনে নেই, কিন্তু প্রতিদিন সকালে যখন আমার ঘুম ভাঙে মনে হয় আমার হৃদয়টা আগে থেকেই ভাঙা। তখনই রাস্তার মাঝে হঠাৎ করেই সে থেমে যায় আর কোনো কারণে সে পিছনে ফিরে তাকায়। সে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু একটা ভাবে এবং আবারও পিছনে ফিরে তাকায়। একটা ছেলেকে পেছন থেকে দেখে তার বারবার মনে হচ্ছিল সে তার অনেক চেনা। তখন ছেলেটাও ওখানে দাঁড়িয়ে যায় আর সে পিছনে ফিরে তাকালে চেয়কের চোখে অকারণেই পানি চলে আসে। তেসাং তাকে দেখে মিষ্টি একটা হাসি দেয় আর চেয়কও তখন স্মাইল করে। এভাবেই তারা অনেকক্ষণ একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। হয়তো এটাই তাদের নতুন জীবনের শুরুর অধ্যায়। এখান থেকেই হয়তো শুরু হবে তাদের শেষ হয়ে যাওয়া ভালোবাসা, আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর এরকমই ড্রামা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।